আসসালামু আলাইকুম। আজকে আমাদের আলোচনার বিষয় হচ্ছে এইচএসসি এক্সাম নিয়ে। তো ফার্স্টেই বলবো যে এইচএসসি এক্সামে যদি আমরা এ প্লাস তুলতে চাই তাহলে আমাদের তিনটা বিষয় লক্ষ্য রাখতে হবে, ঠিক আছে? তো ফার্স্টে হচ্ছে আমাদের প্রিপারেশনের ক্ষেত্রে আমি বলবো যে এখন আমাদের যাদের সামনে এইচএসসি পরীক্ষা তাদের এখন কোনোভাবেই এইচএসসি লাইফে যেভাবে আমরা পড়াশোনা করছি খুব সময় নেই, সেভাবে পড়াশোনা করতে পারবো না। এখন আমাদের যেতে হবে স্পিডের সাথে। তো ওয়ান শট যে ভিডিওগুলো আছে অনলাইনে সেগুলোর প্রতি আমাদের বেশি লক্ষ্য রাখতে হবে। তো আমাদের ফার্স্টে কাজ হচ্ছে আমরা ওয়ান শট ভিডিও দেখব, এরপরে আমরা টেস্ট পেপারে চলে যাব। টেস্ট পেপারটা অবশ্যই সলভ করতে হবে, এটা কোনো বিকল্প নেই। এরপরে আমাদের পরীক্ষার ক্ষেত্রে, বিশেষ করে বোর্ড পরীক্ষার ক্ষেত্রে আমাদের প্রেজেন্টেশনটা কিন্তু খুবই বেশি ইম্পর্ট্যান্ট। কারণ আমাদের বোর্ড পরীক্ষার ক্ষেত্রে স্যাররা কিন্তু এই বিষয়টাতে অনেক বেশি লক্ষ্য রাখে এবং টাইম ম্যানেজমেন্টটাও কিন্তু আমাদের পরীক্ষার হলে এটা মেনটেন করতে হবে। এখন যদি আমরা প্রেজেন্টেশনের ক্ষেত্রে বলি, যারা সায়েন্সের ব্যাকগ্রাউন্ডে আসো, তো সায়েন্স সাবজেক্টের ক্ষেত্রে আমরা যে ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি আছে, তো এই তিনটে সাবজেক্টের ক্ষেত্রে আমাদের যদি এমসিকিউ ভালো করতে চাই, তো এমসিকিউর ক্ষেত্রে প্রথমত মূল বই পড়তেই হবে, ঠিক আছে? মূল বই আমরা রিডিং পড়বো অবশ্যই, এর সাথে আমাদের অনুশীলনী সলভ করতেই হবে, এটারও কোনো বিকল্প নাই। এর পরবর্তীতে আমার মনে হয় যে আমি নিজ থেকে এটা করি নাই, টেস্ট পেপারে অনেকগুলো এমসিকিউ আছে কিন্তু সেগুলোর সাথে বইয়ের যেই অনুশীলনী সেগুলোতে কিন্তু বোর্ডে এমসিকিউ দেওয়া থাকে, ঠিক আছে? তো ওগুলো করলেই হয়ে যায়। তাও তুমি যেই বোর্ডে আসো সেগুলো বোর্ডের আন্ডারে যেই প্রশ্নগুলো আসছে সেগুলো দেখতে পারো, অথবা পুরো টেস্ট পেপারে এমসিকিউগুলো সলভ করে ফেলতে পারো যদি সময় থাকে। এরপরে যদি আমরা সিকিউ যাই, তো সিকিউ এর ক্ষেত্রে প্রথমে যেটা বলবো সেটা হচ্ছে ক নাম্বার খ নাম্বার নিয়ে বেশি কিছু বলার নেই, ঠিক আছে? খ নাম্বারে অনেকে যেটা টেন্ডেন্সি থাকে না, আমরা ট্রাই করি না যে এইটা লিখলে হয়তো আমরা একটু বেশি মার্ক পাইতাম, সেটা হচ্ছে যে ফিজিক্সের ক্ষেত্রে আমাদের খ নাম্বারে অনেক সময় একটা গ্রাফ দিয়ে দিতে পারি, ঠিক আছে? একটা গ্রাফ, যে কোনো গ্রাফ হতে পারে, ঠিক আছে? যেই রিলেটেড প্রশ্ন আসছে সেই রিলেটেড একটা গ্রাফ দেওয়া যায়, ঠিক আছে? এরপরে চিত্র দিতে পারি। বইয়ে অনেক চিত্র আছে, যেমন জড়তার ভ্রামকের ক্ষেত্রে যেগুলো থিওরি বেসড যে চিত্রগুলো আমরা নর্মালি আঁকি, ঠিক আছে, সেগুলো একটা দিয়ে দেওয়া যায়। এগুলো অনেক বেশি ইম্প্যাক্টফুল এবং স্যাররা এটা পছন্দ করে। পরীক্ষা হাতে যখন এই যে এরকম একটা চিত্র দেখে বা একটা গ্রাফ দেখে, তখন ফিজিক্সের ক্ষেত্রেও দেখা যায় যে যারা একটু এগুলো অ্যাড করে তাদের ক্ষেত্রে নাম্বারটা বেড়ে যায়। তারপরে যে কোনো ধরনের ম্যাথমেটিক্যাল টার্ম দিতে পারি, ঠিক আছে? বায়োলজির ক্ষেত্রে চিত্র মাস্ট, এটা কোনো বিকল্প নেই। এখানে একটা মলাস্কার চিত্র দেওয়া আছে, ধরো তোমাকে বলছে মলাস্কার সম্পর্কে 4টা পয়েন্ট লেখো, 3টা পয়েন্ট লেখো, তো সেক্ষেত্রে যে একটা মলাস্কার চিত্র দেওয়া যায় খ নম্বরে, খুব ছোট করে, যতটুকু মানে সময় নেবে না আর কি, এরকম চিত্র দেওয়া যাইতে পারে। তারপরে কেমিস্ট্রির ক্ষেত্রে সেম জিনিস, ম্যাথমেটিক্যাল টার্ম দিতে পারো, ঠিক আছে? যে কোনো চিত্র দিতে পারো, যেরকম কার্বন ডাইঅক্সাইড সম্পর্কে যদি প্রশ্ন আসে তাহলে আমরা কার্বন ডাইঅক্সাইড সম্পর্কে দিতে পারি, তাই না? তারপরে যদি অ্যামোনিয়া সম্পর্কে প্রশ্ন আসে তাহলে আমরা অ্যামোনিয়া সম্পর্কে একটা চিত্র দিতে পারি, ঠিক আছে? তো এইগুলো জিনিসগুলো খ নম্বরে আমরা অ্যাড করার ট্রাই করব, ঠিক আছে? এটাতে আমাদের নাম্বার অনেক বেশি বেড়ে যাবে। তারপর আমরা যদি বলি গ নম্বরের ক্ষেত্রে, তো গ নম্বরের ক্ষেত্রে ফিজিক্সে অবশ্যই ম্যাথ থাকে, তো এখানে তো কিছু বলার নাই। বায়োর ক্ষেত্রে অবশ্যই চিত্র মাস্ট, এটা কোনোভাবে মিস দেওয়া যাবে না ক নম্বরে। কেমিস্ট্রির ক্ষেত্রে ধরো একটা প্রশ্ন আসছে যে সিলিকন ডাইঅক্সাইড কঠিন কেন, তো সেক্ষেত্রে তুমি ব্যাখ্যা লিখছো ঠিকই, কিন্তু তোমাকে স্যার তখন 3-এ 3 দিবে না। কেন? কারণ তুমি যে একটা চিত্র বইয়ে আছে সেটা তুমি দেও নাই। তো সেরকম কেমিস্ট্রির ক্ষেত্রেও কিছু প্রশ্নে যেমন চিত্রের কারণে মার্ক কাটা যেতে পারে, আবার তুমি যদি চিত্র অ্যাড করতে পারো, ঠিক আছে, তাহলে কিন্তু মার্ক 3, যদিও স্যার গ নাম্বারে 3 দিয়ে দেয়, ঘ নাম্বারে 4-এ 4 দিতে পারে, কারণ তুমি গ নাম্বারে একটা চিত্র অ্যাড করছো, বা স্যারের একটু খুশি লাগছে যে খাতাটা দেখে যে এই স্টুডেন্টটা হচ্ছে একটু বাড়াই লেখছে, চিত্র দিছে, তাই না? স্যাররা তো উপর উপর খাতা দেখে যায়, তো স্যারদের চোখে যখন চিত্র পড়ে তখন খাতাটা একটু আলাদাভাবে স্যাররা মূল্যায়ন করে, ঠিক আছে? এরপরে যদি বলি ঘ নম্বরে, তো ঘ নম্বরের ক্ষেত্রে ফিজিক্সের ক্ষেত্রে যেগুলো ব্যাখ্যামূলক সেগুলোতে যদি ব্যাখ্যা লিখো তাহলে মার্কস হলে কিন্তু খুব কঠিন। আর যদি ম্যাথ আসে তাহলে তো মার্ক ফুল দিয়ে দেয় স্যাররা, এটা কোনো ব্যাপার না। ব্যাখ্যার ক্ষেত্রে চেষ্টা করবো আমরা চিত্র দেওয়ার, গ্রাফ দিতে পারি। থিওরিক্যাল যেগুলো ম্যাথ আছে বা থিওরি দিয়ে যেগুলো প্রমাণ করতে হয় সেগুলোর ক্ষেত্রে আমরা একটু সূত্র লিখে 4-5 লাইন করে দিলে স্যাররা হচ্ছে মার্ক বেশি দেয়, তাই না? তারপরে হচ্ছে বায়োর ক্ষেত্রে দেখবা যে চিত্র তো অবশ্যই মাস্ট, বায়োর ক্ষেত্রে কোনো বিকল্প নেই। আর বিশেষ করে বায়োর ক্ষেত্রে তো পয়েন্ট করে লিখবাই, তার সাথে হচ্ছে অন্যগুলোর ক্ষেত্রেও চেষ্টা করবো যে পয়েন্ট করে লেখা বা একটু ছক করে লেখা, তাই না? আমরা চেষ্টা করবো যে পয়েন্ট করে লেখার আর একটু ছক করে লেখার, ছক করে পয়েন্ট করে লিখলে নাম্বারটা বেশি ওঠে। তারপরে দেখবা যে কেমিস্ট্রির ক্ষেত্রেও সেম কথা, যে ব্যাখ্যামূলক প্রশ্ন আসলে অবশ্যই একটা চিত্র দেওয়ার চেষ্টা করবা, কারণ কেমিস্ট্রির ক্ষেত্রে জাস্ট ব্যাখ্যা লিখে দিছো, স্যাররা এই খাতায় এরকম খাতায় মার্ক কম দেয়, 3-এর মধ্যে 2 দিতে পারে, বোর্ডে এরকম যদিও করে না, তাও চেষ্টা করবা যে একটা চিত্র দেওয়ার। বিশেষ করে টেস্টের ক্ষেত্রে এগুলো নাম্বার খুব বাড়ায় দেয়, যে আমাদের যে কলেজের টেস্টগুলো হয় সেখানে দেখবা স্যাররা নাম্বার দিতে চায় না, তাই না? তারপরে দেখবা যে যেগুলো নন সায়েন্স সাবজেক্ট, এগুলো তো আমাদের সায়েন্সের সাবজেক্টগুলো হলোই,
এর সাথে নন সায়েন্স যেগুলো আছে যেমন বাংলা, ইংলিশ, তারপরে আইসিটি, তাই না? তো এগুলোর ক্ষেত্রে যে লক্ষ্য রাখতে হবে যে আমাদের কিন্তু যারা সায়েন্স থেকে আসি তো ওরা তো এই সাবজেক্টগুলো এত পড়ি নাই। তো এখন আমাদের চেষ্টা করতে হবে যে যেগুলো না পড়লেই না, যেগুলো 100% ইম্পর্টেন্ট সেগুলো আগে কভার করা। এই জন্য আমাদের টেস্ট পেপার থেকে যেগুলো বোর্ডে বেশি বেশি আসছে এভাবে সাইডে কিন্তু নোট করে দেওয়া থাকে, তাই না? যে কোন সালে কোথায় কোন বোর্ডে আসছে এগুলো দেওয়া থাকে, সেগুলো আমাদের সলভ করতে হবে। তারপরে যদি বলি ইংলিশের ক্ষেত্রে কিন্তু আমাদের অনেকের দুর্বলতা থাকে, মানে আমরা পারি অনেক বেশি কিন্তু পরীক্ষার হলে আমরা নাম্বার তুলতে পারি না। ইংলিশের ক্ষেত্রে বিশেষ করে অনেক বেশি প্লাস মিস যায়। তো সেই ক্ষেত্রে আমরা ট্রাই করবো টেস্ট পেপার থেকে প্র্যাকটিস করা। প্র্যাকটিসের কোনো বিকল্প নেই, তুমি যতই নিয়ম পড়ো, যতই পড়ো, দেখবা যে তোমার নাম্বার উঠতেছে না, ঠিক আছে? রিটেনের নাম্বার তোলা আরও বেশি কঠিন। তো সেই ক্ষেত্রে প্র্যাকটিস করবা এবং রিটেনের জন্য প্রতিদিন চেষ্টা করবা ইংলিশটা হাতে লেখার। বাংলার জন্য সিকিউ হচ্ছে আমরা যেন হাতে হাতে প্র্যাকটিস করি নিয়মিত, পরীক্ষার আগে যতদিন আসে চেষ্টা করবো অ্যাটলিস্ট শুক্রবার করে বাংলা বা ইংলিশের একটা করে মডেল টেস্ট দেওয়ার, ঠিক আছে? এটা করলে মূল পরীক্ষার ক্ষেত্রে অনেক বেশি হেল্প হয়। তো এই ক্ষেত্রে এখন দেখো যদি ম্যাথের কথা বলি, ম্যাথ নিয়ে তো বেশি কিছু বলার নাই। ম্যাথের ক্ষেত্রে যেটা ম্যাথ করবা সারা নাম্বার দিবে, এখানে নাম্বার বাড়ানো কমানোর কিছু নাই। কিন্তু একটা জিনিস লক্ষ্য রাখতে হবে, সেটা হচ্ছে যে ওয়ান শট ক্লাস এখানেও কিন্তু আমাদের ইম্পর্টেন্ট, ঠিক আছে? তারপরে এমসিকিউ ক্লাস যেগুলো বোর্ডে আমাদের হচ্ছে ইউটিউবে অনেকগুলো আছে, সেগুলো আমরা দেখতে পারি। এবং অবশ্যই আমাদেরকে ক্যালকুলেটর যে হ্যাক্সগুলো আছে সেগুলো আমাদের লক্ষ্য রাখতে হবে, কারণ মূল ভর্তি পরীক্ষায় দেখবা যে যারা বুয়েটে পরীক্ষা দিবা তাদের তো অবশ্যই, এবং যারা হচ্ছে বোর্ডে পরীক্ষা দিবা দেখবে যে ম্যাথ এমসিকিউ এর ক্ষেত্রে সময় পাওয়া যায় না। তো সেই ক্ষেত্রে আমি সাজেস্ট করবো যে এফএক্স যে 991 EXটা আছে এটা নিতে পারো। এটা এখন যদিও বাজারে পাওয়া যায় না, তাও চেষ্টা করবা যে এটার সমতুল্য একটা ভালো ক্যালকুলেটর নেওয়া যেখানে ডিফারেন্সিয়েশন আর ইন্টিগ্রেশন করা যায়। তো এভাবে যদি আমরা সবগুলো সাবজেক্ট একটু মেনটেন করতে পারি তাহলে কিন্তু আমাদের দেখা যাবে যে একটা ভালো প্রিপারেশনের সাথে আমাদের যে প্রেজেন্টেশনের যে বিষয়টা থাকে সেটা আমরা কী করতে পারি, ভালোভাবে আমরা বোর্ড পরীক্ষা দিয়ে আসতে পারি, ঠিক আছে? এবং অবশ্যই আমাদের মনে রাখতে হবে যে আমরা যেন কী করি, মূল যে বোর্ড পরীক্ষায় সেখানে কোনোভাবেই আমরা ভয় পাবো না। আমাদের টাইম ম্যানেজমেন্টটা এই জায়গায় আমরা গোলমেল করে ফেলতে পারি যে দেখা গেলো যে আমরা মূল পরীক্ষায় আমরা ভয় পেয়ে গেছি, বা দেখা গেছে যে একটা প্রশ্ন বেশি সময় নিয়ে নিছি, পরেরটার জন্য আমাদের সময় নেই। তো এরকম করা যাবে না। আমরা ট্রাই করবো যে আমরা যেন টাইমটা ম্যানেজ করে যে প্রশ্নে যতটুকু দরকার সেটুকু দিতে পারি, তাই না? আর বেশি কিছু লেখার দরকার নেই, জাস্ট চিত্র একটু বেশি সাজায় গোছায় লেখা, এগুলোই হচ্ছে মেইন পরীক্ষায় আমাদের করতে হবে। তো এইটাই। আর সবসময় মনে রাখবে যে বোর্ড পরীক্ষায় কিন্তু স্যাররা কখনোই মার্ক কাটতে চায় এরকম টেন্ডেন্সি নিয়ে আসে না। স্যাররা সবসময় ভাবে যে না, আমি স্টুডেন্টকে মার্ক দিব এবং স্টুডেন্ট যদি লিখতে পারে তাহলে তার মার্ক তাকে আমি দিচ্ছি। এখানে কলেজের স্যারদের মতো কখনোই তারা মানে একটু কম লিখলে যে মার্কটা কেটে দিবে এরকম কিন্তু করে না। তাই সবসময় কনফিডেন্সের সাথে লিখবা, টাইমটা ম্যানেজ করবা, প্রেজেন্টেশন ঠিক রাখবা, এবং যদি কোনো বিষয়ে যদি দুর্বল থাকো, যে কোনো একটা প্রশ্নে আমি দুর্বল, সেটা লাস্টে লিখবা, তাই না? সেটা লাস্টে লিখলে কী হবে, ওটা হচ্ছে দেখা যাবে প্রথমে প্রশ্নগুলো যত ভালো লিখছো ওটার জন্য ওর লাস্টেরটা কী হবে, স্যাররা একটু মার্সি করে দিবে, বা অনেক সময় স্যাররা দেখেই না, তাই না? স্যাররা তো হচ্ছে জাস্ট পেজ উল্টায়। এই জন্য বললাম যে চিত্র বা ছক বা পয়েন্ট করে লিখলে স্যাররা যখন পেজগুলো উল্টাবে তখন স্যারের মনে হবে যে না, স্টুডেন্টটা লিখছে, ঠিক আছে? তো এই বিষয়গুলো আমরা যদি লক্ষ্য রাখতে পারি তাহলে আমাদের পরীক্ষাটা ভালো হবে, এবং সবার জন্য দোয়া রইল। আসসালামু আলাইকুম।